হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তড়িৎ চুম্বকীয় আবেশ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে লেঞ্জের সূত্র থেকে কীভাবে শক্তি সরণক সূত্র ব্যাখ্যা করা যায় বা শক্তি সরণক সূত্র থেকে লেঞ্জের সূত্রটা কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং এরপরে যে অংশগুলো বাকি আছে সেগুলো আজকে ডিসকাস করব। আমি চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে প্রত্যেকটা টপিকটা বোঝানোর। এর আগের দুটো পার্টেতে আমি তোমাদের লেঞ্জের সূত্র লাস্ট পর্যন্ত পড়েছিলাম 2 নম্বর পার্টে। তো 1 নম্বর পার্ট বেসিকটা, তারপর লাস্ট লেঞ্জের সূত্র পর্যন্ত পড়েছিলাম। যারা দেখুন অবশ্যই দেখে নেবে, সেখানে চেষ্টা করি সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকে, পার্ট 1 পার্ট 2 করে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে স্টার্ট করবো কীভাবে আমরা লেঞ্জের সূত্র থেকে শক্তি সরণক সূত্রটা প্রমাণ করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। খুবই সহজ আছে, দেখে নাও। আমি লাস্ট যেটা আলোচনা করেছিলাম কি লেঞ্জের সূত্রটা অ্যাকচুয়ালি কী ছিল, যে ফ্যারাডের যে সূত্র ছিল তারই কন্টিনিউ ছিল। অ্যাকচুয়ালি ফ্যারাডের সূত্রটা কী ছিল, যে কীভাবে একটা চুম্বকের আপেক্ষিক গতির জন্য একটা কয়েলের মধ্যে কীভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা কীভাবে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে সেইটা ব্যাখ্যা করেছিল। কিন্তু এই তড়িৎ প্রবাহের অভিমুখটা কোন দিকে হবে সেটা কিন্তু ফ্যারাডের সূত্রতে জানা যায়নি। সেটা জানার জন্য আমরা লেঞ্জের সূত্র ব্যবহার করেছিলাম। অর্থাৎ লেঞ্জের সূত্র দ্বারা আমরা একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেইটা আমরা ব্যাখ্যা করতে পেরেছিলাম। কিন্তু আপাতদৃষ্টিতে আমাদের দেখে যেন মনে হবে, দেখো আমি লেঞ্জের সূত্রটা কী বলেছিলাম, যে এটা হচ্ছে কি, তাহলে এটা এস, এটা এন। তাহলে এখানে তড়িৎ প্রবাহ যদি চুম্বকটা কাছে থাকে তাহলে কী হবে, এখানে এন মেরু তৈরি হবে, তাহলে কারেন্ট প্রবাহ এদিকে হবে। যদি চুম্বকটা দূরে থাকে কয়েলটা এখানে আছে, তাহলে এখানে এস মেরু তৈরি হবে। এখানে কি হবে, এইদিকে কারেন্ট প্রবাহিত হবে, এইদিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে দেখে নাও আমি লেঞ্জের সূত্রটা কী বলেছিলাম, ওখানে ব্যাক ইএমএফের একটা কনসেপ্ট দেওয়া ছিল। ব্যাক ইএমএফটা কি, যেটা হচ্ছে যেই কারণে, দেখে নাও, তড়িৎচালক বল তার কারণকে বাধা দেবে। অর্থাৎ যেই কারণে কয়েলের মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছিল, সেই তড়িৎচালক বল এই চুম্বকের গতিকে বাধা দেবে। অর্থাৎ দেখে নাও, যখন একটা চুম্বক আপেক্ষিক গতির মধ্যে থাকবে, তাহলে একটা চুম্বক যখন আপেক্ষিক গতির মধ্যে থাকবে, আপেক্ষিক গতি মানে এইভাবে যখন গতিশীল থাকবে, ওকে, যখন একটা চুম্বক এইভাবে গতিশীল থাকবে তখন এর মধ্যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এবং এখানে দুটো কেস হয়েছিল। কেসটা কি, চুম্বকের এন মেরু, আমি ধরলাম চুম্বকের এন মেরু, যখন কয়েলের বা চুম্বককে যখন কয়েলের কাছে রাখা হবে, কাছে নিয়ে আসা হবে, তখন কী করবে, কয়েল এই চুম্বকের এই গতিকে বাধা দেবে, অর্থাৎ কাছে আসতে দেবে না। তাহলে এখানে যে আসতে দিচ্ছে না, তার মানে হচ্ছে নিশ্চয়ই তাহলে এখানে সমজাতীয় মেরু তৈরি হয়েছে, অর্থাৎ এখানে এন মেরু তৈরি হয়েছে, তারপর কারেন্ট প্রবাহ এদিকে হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি বাহ্যিকভাবে দেখি, যে একটা কয়েল যার মধ্যে কোনো ব্যাটারি নেই, কিচ্ছু নেই, সেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? আমরা এখন হয়তো আমরা বুঝতে পারি, কিন্তু এটা যদি আজ থেকে 50-100 বছর আগে যদি ভাবতাম, যে আমরা ভাবতাম ম্যাজিক একটা, আমরা যদি এটা আমাদের সামনে উপস্থাপন করা হতো যে একটা কয়েল, দেখে না, তোমার সামনে একটা তারের রিং দিলাম, দেখেন এখানে কিছু নেই, তার সঙ্গে একটা লাইট, ছোট্ট একটা এলইডি বা কোনো একটা লাইট যদি লাগানো থাকতো, দেখেন ওই লাইটটা শুধুমাত্র জ্বলছে, তাহলে আমরা কী ভাবতাম যে ম্যাজিক একটা। তো একটা ম্যাজিক্যাল ব্যাপার, কারণ কি আমরা জানি কি কারেন্ট প্রবাহিত হলে একটা ব্যাটারি সোর্স বা কারেন্ট সোর্স লাগে। তো এখানে কোনো কারেন্ট সোর্স নেই, তাই না? একটা কয়েলের মধ্যে কোনো কারেন্টের সোর্স নেই, তার সত্ত্বেও কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে মনে হচ্ছে কি ফ্রি এনার্জি, তাহলে এনার্জি কনজারভেশন লটা ফলো করছে না বা শক্তি সরণক সূত্র মেনে হচ্ছে না, কারণ শুধুমাত্র শক্তি উৎপন্ন হচ্ছে, এটা আমাদের মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এখানেও অবশ্যই শক্তি সরণক সূত্র মেনে চলে। কীভাবে দেখে নাও, যখনই আমি চুম্বকটাকে কাছে নিয়ে যাচ্ছি, তাহলে এই চুম্বকের উত্তর মেরু কী করবে, বা এই কয়েল কী করবে, চুম্বকের উত্তর মেরুকে কী করবে, বাধা দেবে। সেই বাধার বিরুদ্ধে আমি একে গতিশীল করাচ্ছি। তাহলে দেখে নাও একটা জিনিস আছে, এখানে আসতে বাধা দিচ্ছে, তাই না? একটা জিনিস আছে, ধরো একটা দেয়াল আছে, তো এই দেয়ালটা এখানে আসতে বাধা দিচ্ছে, তার সত্ত্বেও যদি এই দেয়াল ভেদ করে নিয়ে যায়, তাহলে এক্সট্রা কি আমাকে কৃতকার্য করতে হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা কর কী বলতে চাইছি। তাহলে একটা কয়েলে যখন কাছাকাছি একটা চুম্বককে নিয়ে যাচ্ছি, আমি উত্তর মেরুকে ধরলাম, একটা চুম্বকের উত্তর মেরুকে যখন কয়েলের কাছে নিয়ে যাচ্ছি, তখন এই কয়েলটা কী করবে, বা এর মধ্যে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে, সেই তড়িৎচালক বল কী করবে, এই চুম্বকের গতিকে বাধা দেবে, অর্থাৎ কাছে আসতে দেবে না। কিন্তু তার বিরুদ্ধে আমরা যদি চুম্বকের উত্তর মেরুটা কাছে নিয়ে যাই, তাহলে কাছে নিয়ে যেতে কী হবে, আমাকে একটা এক্সট্রা কৃতকার্য করতে হচ্ছে বা একটা এক্সট্রা এনার্জি আমাকে প্রয়োগ করতে হচ্ছে। সেই শক্তিটাই অ্যাকচুয়ালি এই কয়েলের মধ্যে আবিষ্ট হয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে।
তার মানে একটা কয়েলের মধ্যে যে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি সেটা শুধুমাত্র বা ফ্রিভাবে আসছে না বা আলাদা করে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না, এখানে শুধু শক্তির রূপান্তর হচ্ছে। কি শক্তির? যে মেকানিক্যাল এনার্জি, এখান থেকে কি কনভার্ট হচ্ছে কেন? মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রিক এনার্জিতে। ওকে, তাহলে মেকানিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে এখানে আলাদা করে শক্তি কোনো উৎপন্ন হচ্ছে না, ফ্রিভাবে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে বা কোনো শক্তি ধ্বংস হচ্ছে না। কারণ কি আমরা জানি শক্তি সরণ সূত্র থেকে যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংস করা যায় না। মহাবিশ্বে মোট যে শক্তি থাকবে সেই শক্তি কি ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে, শুধু শক্তির রূপান্তর ঘটে, একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার ঘটে, তাই না? তাহলে যেমন কি আমরা এক্সাম্পল দিতাম ছোটোবেলায় পড়েছিলাম ক্লাস 10, যে হাতে হাত ঘষলে হাত গরম হয়ে যাবে, শীতকাল আমরা তাই না এগুলো করি। তো সামনে আসছে শীতকাল, তো আমরা দেখবে শীতের সময় হাতকে আমরা এভাবে ঘষি। তার মানে কি এই যে আমরা হাত ঘষি মেকানিক্যাল এনার্জি, তাই না? আমাদের যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট করছি? তাপ শক্তিতে কনভার্ট করছি। তাহলে এক্সট্রা কোনো তাপ আসছে কি? আজও মানে আমরা দেখি বিভিন্ন রকম কার্টুনে বিভিন্ন রকম মুভি দেখে আকাশ থেকে বা বিভিন্ন রকম থেকে বিভিন্ন রকম জাদু করে, তাই না? বিভিন্ন রকম ম্যাজিক করে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব গল্প, সত্যিকার এগুলো বিষয় নয়। কারণ দেখো না, যারা লজিক্যালিভাবে তারা অবশ্যই ভাবে এর পিছনে কোনো না কোনো ট্রুথ আছে, সেই লজিকটা বুঝতে হবে। আগে ভাবতে যে একটা চেয়ার, উড়ন্ত চেয়ারের উপর বসে আছে একজন, কিন্তু সেটা শুধুমাত্র বসে থাকে না, দেখবে তার হাতের সঙ্গে একটা রড। আমরা এখন বুঝতে পেরেছি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন দ্বারা আমরা এগুলো বুঝতে পারছি যে না এগুলো ম্যাজিক না, যেগুলো ম্যাজিক ভাবতাম সেগুলো ম্যাজিক নয়, তার মধ্যে লজিক আছে, তাই না? প্রত্যেক ম্যাজিকে লজিক আছে। তো এখানটাও লজিকটা আছে, এটা শুধুমাত্র তাহলে একটা কয়েলের মধ্যে আমার কারেন্ট উৎপন্ন হবে না, তড়িৎ সৃষ্টি হবে না, কেন উৎপন্ন হচ্ছে সেই লজিকটা আমাকে খুঁজতে হবে। লজিকটা কি? যখন এই চুম্বকটাকে আমি এই আপেক্ষিক গতি নিয়েছি, তাহলে এই আপেক্ষিক গতির জন্য কি এক্সট্রা আমাকে কৃতকার্য বা এনার্জি এফোর্ট করতে হচ্ছে, সেই এনার্জিটা এর মধ্যে আবিষ্ট যে তড়িৎচালক বল হিসাবে। এবার যখন এটা কাছে নিয়ে যাচ্ছি তখন এইখানে যে তড়িৎচালক আবিষ্ট হয়েছে তার ফলে এখানে একটা সেম বা সমজাতীয় মেরু উৎপন্ন হবে, সেটা কী হবে? একে বাধা দেবে। সেই বাধার বিরুদ্ধে আমি এটা গোছল করাচ্ছি। তাহলে বাধার বিরুদ্ধে যে কাজটা করছি, যে কৃতকার্য করছি, সেই কৃতকার্যটাই শক্তিতে রূপান্তর হবে, কারণ কার্য মানে শক্তি। সেই শক্তিটা এই কয়েলের মধ্যেই আবিষ্ট হয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম? যে অ্যাকচুয়ালি তাহলে ফ্রিভাবে কেউ শক্তি সৃষ্টি করতে পারেনি, এটা হচ্ছে জাস্ট মেকানিক্যাল এনার্জি এর মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিতে ইনডিউস হয়ে গেছে বা আবিষ্ট হয়ে গেছে। এইটা হচ্ছে মেন গল্প। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। বিষয়টা একটু ভালো করে চিন্তা ভাবনা করবে। তাছাড়া বইতে খুব পরিষ্কারভাবে বলা আছে, আর আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমার কমেন্টে জানাবে। ওকে, তাহলে এটা হচ্ছে মেন ব্যাপার। এবার আমরা এটা আলোচনা টোটাল আমরা কী শিখলাম এই তিনটে থেকে, তারপরে আমরা তড়িৎ প্রবাহ বা ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বা ডিফাইয়ের একক কী হবে, তড়িৎ চুম্বকের আবেশের একক কী হবে, বা যেটাকে আমরা পরবর্তীকালে বলবো কি চুম্বক ক্ষেত্র, এর এককগুলো কী হবে, সেই এককের সিজিএস এবং এসআই এককের মধ্যে পার্থক্য কী, তাদের মধ্যে রিলেশনটা কী আছে, সেই সম্পর্কে নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে আমরা আলটিমেট এখন পর্যন্ত কী শিখলাম? তাহলে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র তিনটে সূত্র শিখতে পারলাম। প্রথম হচ্ছে কি ফ্যারাডের দুটো সূত্র, ফ্যারাডের সূত্র। ওকে, সেটা দুটো ছিল। প্রথম তাহলে সূত্রটা কী ছিল দেখো না, ই প্রপোর্শনাল টু d∅/dt, তাই না? এটা আলটিমেট ফ্যারাডের সূত্র ছিল। ফ্যারাডে যেটা বলছিল কি যে চুম্বক প্রবাহের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎচলক বলের সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। পরবর্তীকালে ঠিক আসলো কি লেঞ্জের সূত্র, সেটা কি এখানে আরও একটু ক্লিয়ার করলো, সেটা যে কি এই যে সমানুপাত সেটা হচ্ছে -d∅/dt, অর্থাৎ যার কারণে সে মানে স্টেবল হচ্ছে, সেই স্টেবল হওয়ার পর সেই কারণটাকেই বাধা দিচ্ছে। অর্থাৎ যেই কারণে তড়িৎচলক বল আবিষ্ট হচ্ছে, তড়িৎচলক বল সেই কারণটাকে কী করবে, বাধা দেবে। অর্থাৎ E প্রপোর্শনাল টু -d∅/dt। তাহলে এটা অপোজ করে বাধা দিতে পারে নেগেটিভ সাইড। তাহলে এটাকে যদি নিয়ে আসি আমি E = -k d∅/dt, সাধারণত k = 1 হয়, তাহলে 1 হলে E = -d∅/dt। ওকে, এটা
এবার দেখে নাও, তাহলে এখান থেকে আমরা যদি এই সমীকরণ থেকে এই সমীকরণটা নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে এক নম্বর যদি ডি ফাই ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ আমরা যদি চুম্বকের পরিবর্তন না করি, অর্থাৎ দেখে নাও আমরা কী কী কেস ঘটতে পারি, দেখে নাও কী কী কেসে আমরা প্রথমে এটা বুঝে নাও কী কী কেসে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে আর কী কী কেসে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আছে। প্রথমে কি, এই ধরনের কয়েল আছে, ফার্স্ট আমি কেসটাকে এখানে আলোচনা করছি, কেস 1। ওকে, ফার্স্ট কেস কি, যেটা নর্মাল আমাদের কেস আছে, যার চুম্বককে এসে ধরলাম, কয়েলটাকে ফিক্সড করলাম, কয়েলটা স্থির। ওকে, আর এটা হচ্ছে কি আপেক্ষিক গতিতে আছে। ওকে, চুম্বকে আপেক্ষিক গতি আছে, তাহলে কি কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে কি? অবশ্যই হবে, কারণ এইভাবে যদি আপেক্ষিক গতিতে থাকে এই বরাবর, তাহলে অবশ্যই কি থাকবে, এর মধ্যে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, তাহলে এক্ষেত্রে চলো এটা অ্যাক্সিস এর, ওকে, এক্ষেত্রে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এইটা ডিপেন্ড করবে শুধু এইভাবে থাকতে হবে, যে কোনোভাবে। ধরলাম ছবিটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, কয়েলটা এইভাবে আছে, তাহলে আমার চুম্বকটা এইভাবে আছে এসএন, আর কয়েলটা এইভাবে আছে, আর এইটা এই অ্যাক্সিস বরাবর এইভাবে আপেক্ষিক গতিতে আছে। তাহলে এইটা আর এইটা সেম জিনিস, যে কোনোভাবে ভাবতে হবে যে কয়েলের সাপেক্ষে এই পারপেন্ডিকুলারলি এই কয়েলের সাপেক্ষে লম্বভাবে এটা আপেক্ষিক গতিতে আছে কিনা দেখতে হবে, তাহলে এটা সেম কেস। তাহলে এই কেসে অবশ্যই তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। কেস 2, 2 নম্বর কেসটা আমরা দেখি। দ্বিতীয় নম্বর কেসটাই কেস 2, চুম্বক ফিক্সড, আমি এটাকে ফিক্সড করলাম, আর এখানে কয়েল আছে। ওকে, কয়েলটাকে আপেক্ষিক গতিতে রাখলাম, কয়েলটাকে এইভাবে মুভ করাচ্ছে। ওকে, এইভাবে কাছে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছি কয়েলটাকে, তাহলে চুম্বক স্থির আছে, এটা আপেক্ষিক গতিতে আছে, আপেক্ষিক গতি। ওকে, তাহলে আমি কী করলাম, চুম্বককে ফিক্স করলাম, কয়েলটাকে আপেক্ষিক গতিতে রাখলাম এইভাবে, তাহলে এখানে কি তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে? তাহলে এখানেও হবে। যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি প্রবাহ এইভাবে হয়, দেখে নাও, হয় এইটা এইভাবে মুভ করবে বা এইটা এইভাবে মুভ করবে, একই জিনিস। তাহলে এক্ষেত্রেও কী হবে, যদি আমরা চুম্বককে ফিক্সড হয়ে কয়েলকে যদি আপেক্ষিক গতিতে রাখি, তাহলে এক্ষেত্রেও তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। বা লিখে দিই, তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, আবিষ্ট হবে। 3 নম্বর কেস, কেস 3, চুম্বক আছে, কয়েলও আছে। এবারে আমরা যদি চাই, বা আমি যদি চাই এটাকে যে কয়েলটাকে এইভাবে ঘোরাবো, অর্থাৎ মানে কয়েলটাকে নয়, চুম্বকটাকে ধরলাম, এটা হচ্ছে আমার কয়েল, এইভাবে কয়েল আছে এটা, আর এটাকে এইভাবে না করে এইভাবে ঘোরাচ্ছি। এইভাবে যদি জাস্ট নিজের অ্যাক্সিসের সাপেক্ষে যদি এইভাবে ঘুরে, অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি ঘোরে, যেমন পৃথিবীর আহ্নিক গতি যেটা হয়, ওকে, পৃথিবী যেমন লাট্টুর মতো যেমন ঘোরে নিজের অক্ষকে কেন্দ্র করে, ঠিক একইভাবে এই দণ্ডচুম্বকটা যদি নিজের অক্ষকে কেন্দ্র করে এইভাবে ঘোরে, অর্থাৎ এইভাবে মোশন না থেকে যদি এইভাবে মোশন থাকে, তাহলে কি চুম্বক ক্ষেত্র আবিষ্ট হবে এর মধ্যে তড়িৎ প্রবাহ? তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না। তাহলে যদি এটা এই সাপেক্ষে ঘুরে, ওকে, তাহলে এটা এক্ষেত্রে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না, হবে না। ওকে, এটা একটা এমসিকিউ কোশ্চেন ছিল এরকম টাইপের, তো এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তাহলে যদি কয়েলটার ক্ষেত্রে, কয়েল যদি নিজের অক্ষের চারপাশে নিজের অক্ষকে কেন্দ্র ঘুরতে থাকে, ওকে, গতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো তড়িৎ প্রবাহ কয়েলের মধ্যে আবিষ্ট হবে না। চুম্বকও, দণ্ডচুম্বকটাও যদি নিজের
অক্ষের কেন্দ্র করে যদি অক্ষের সাপেক্ষে বা চারিদিকে যদি এইভাবে গতিশীল থাকে সেক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না কয়েলের মধ্যে। একমাত্র হবে যদি এর সঙ্গে লম্বভাবে আপেক্ষিক গতিতে হয় চুম্বক নাহলে কয়েল, দুটোর মধ্যে যে কোনো একটা যদি মানে এইভাবে গতিশীল থাকে সেক্ষেত্রে তবেই কী হবে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে কয়েলের মধ্যে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট স্টেপে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি চুম্বক প্রবাহ ও চুম্বক আবেশ এদের এককটা নিয়ে। তাহলে একটা জিনিস মনে রাখবে, ডি∅ যতক্ষণ না ডি∅ পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু আমার কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না। একটা জিনিস দেখে নাও, আমি যেটা লাস্ট বললাম যে যদি কোনো কয়েল অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে আমরা কি বললাম তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না কয়েলের মধ্যে। কারণটা দেখে নাও, কারণটা হচ্ছে কি, কারণ এখানে যে বলরেখা যাবে, যে বলরেখা পাস করবে, যদি এইটাকে এইভাবে যদি ঘোরানো হয় তাহলে বলরেখা মনে হয় কয়েলের মধ্যে বলরেখার সংখ্যা হ্রাস বৃদ্ধি হবে না, একই সংখ্যক বলরেখা থাকবে। তার তড়িৎ প্রবাহ কয়েলের মধ্যে তখনই আবিষ্ট হবে যখন ডি∅ হবে, ফাইয়ের চেঞ্জ হবে, ওকে, ডি∅ এক্সিস্ট হবে, ওকে, ডি∅ নট ইকুয়াল টু 0 হবে। যদি ডি∅ নট ইকুয়াল টু 0 হয় অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন বা তড়িৎ প্রবাহ বা চুম্বক প্রবাহ, যে চুম্বক প্রবাহ আছে বা চুম্বক বলরেখার যদি পরিবর্তন হয় একটা কয়েলের সঙ্গে যে কোনোভাবে হোক তাহলে সেখানে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। আর যদি ডি∅ বা চুম্বক প্রবাহের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কখনোই সেখানে আমার কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এবার দেখে নাও চুম্বক প্রবাহ একক কী হবে, চুম্বক প্রবাহ, ওকে, চুম্বক প্রবাহ, চুম্বক প্রবাহ মানে কি বললাম ফাই, তাই না। চুম্বক প্রবাহের এককটা দেখো, চুম্বক প্রবাহকে অনেক জায়গায় দেখবে চুম্বক ফ্লাক্সও বলা হয়, চুম্বক ফ্লাক্স, ওকে, চুম্বক ফ্লাক্স বলা হয়। তাহলে এর এসআই পদ্ধতি একক দেখে নাও, এসআই পদ্ধতি একক হচ্ছে কি ওয়েবার, ওকে, এসআই পদ্ধতি একক হচ্ছে ওয়েবার, ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে ওয়েবার হচ্ছে এসআই পদ্ধতি একক। আর সিজিএসে দেখে নাও, সিজিএস একক হচ্ছে কি ম্যাক্সওয়েল, ওকে, একে mx দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ম্যাক্সওয়েল প্লেয়ারের নাম মনে রাখবে, ম্যাক্সওয়েল থেকে ম্যাক্সওয়েল। তাহলে চুম্বক প্রবাহের এসআই পদ্ধতি হচ্ছে ওয়েবার আর সিজিএস পদ্ধতি থেকে ম্যাক্সওয়েল। এবারে এটা আমরা এই 1 ওয়েবারের সংজ্ঞা এখানে কোশ্চেন আছে, 1 ওয়েবার ইকুয়াল টু কত, বা 1 ওয়েবারের সংজ্ঞা কত, বা 1 ওয়েবার কাকে বলে, এটা কোশ্চেন আছে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করে দেখলাম, খুবই সহজ, ই ইকুয়াল টু জানি কি ডি∅ বাই ডিটি, শুধু মান নিলাম, ওকে। তাহলে কী হবে দেখলাম ডি∅ ইকুয়াল টু ই ডিটি। আমরা ডি∅টা কি অ্যাকচুয়ালি ওয়েবার বলছি, চুম্বক প্রবাহ হচ্ছে ফাই, চুম্বক ফ্লাক্সও ফাই, একই জিনিস। তা যদি ডিটি ইকুয়াল টু 1 সেকেন্ড হয় আর ই ইকুয়াল টু 1 ভোল্ট, তাহলে ডি∅ ইকুয়াল টু কত হবে 1 ওয়েবার, ওকে, 1 ওয়েবার। কারণ এসআই পদ্ধতিতে চুম্বক প্রবাহ হচ্ছে ওয়েবার। তার মানে কী বলতে চাইছি দেখে নাও, চুম্বক আছে, এখানে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে সেটা কত 1 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা কী বলতে পারি, কোশ্চেন এভাবে আসবে যে 1 ওয়েবার কাকে বলে, বা 1 ওয়েবারের সংজ্ঞা লেখো। তাহলে কী বলবে যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে কোনো কয়েলের মধ্যে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট করতে যে পরিমাণ চুম্বক প্রবাহের পরিবর্তন হয়, তাকে 1 ওয়েবার বলে। তুমি সংজ্ঞার যে কোনোভাবে নিজে বানিয়ে লিখতে পারো, কিন্তু কথাটা তোমাদের সংজ্ঞার মধ্যে এই কথাগুলো অবশ্যই থাকতে হবে। আমি কী বললাম দেখে নাও, প্রতি সেকেন্ডে কোনো কয়েলের মধ্যে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট করতে যে পরিমাণ চুম্বক প্রবাহের পরিবর্তন হয় তাকেই বলা হয় কি 1 ওয়েবার। তাহলে এইভাবে আমরা ওয়েবারের সংজ্ঞা বলতে পারি, খুবই সহজ ছিল। তাহলে 1 ভোল্ট দেখে নাও, 1 ভোল্ট আমার তড়িৎচালক বল আবিষ্ট করতে গেলে যে পরিমাণ 1 সেকেন্ডে, ভালো করে সিম্পল একদম সহজ ভাষা দেখে নাও, 1 সেকেন্ডে 1 ভোল্ট
তড়িৎচল বল আবিষ্ট করব কার মধ্যে? কয়েলের মধ্যে। তাহলে আবিষ্ট করতে হলে যত সংখ্যক বা যেই পরিমাণ চুম্বক প্রবাহের পরিবর্তন হবে সেটাকে বলা যায় কি 1 ওয়েবার। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো এটা। নেক্সট এবার দেখে নাও, আমরা সিজিএসে যাব, তার আগে আমরা চুম্বক আবেশের একক বের করে দেবো। চুম্বক আবেশ, চুম্বক আবেশ। ওকে, চুম্বক আবেশের একক কি? চুম্বক আবেশকে আমরা কোনো জায়গায় এখানে আমরা চুম্বক আবেশ চুম্বক ক্ষেত্র একই একক। চুম্বক আবেশকে আমরা এসআই পদ্ধতি কি বলতে পারি? এসআই পদ্ধতি চুম্বক আবেশের একক হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কয়ার। ওকে, ওয়েবার পার মিটার স্কয়ার হচ্ছে কি চুম্বক আবেশের একক। চুম্বক আবেশ বা একে টেসলাও বলা হয়, টেসলা। ওকে, ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার এটা চুম্বক ক্ষেত্রের একক, চুম্বক আবেশের একক, আর একে টেসলাও বলা হয়। ওকে, আর এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতি তাহলে কী হবে? সিজিএস সেটা হবে কি ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার। ওকে, ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার, এইটা হচ্ছে একক। এবার দেখুন এখানে একটা কোশ্চেন থাকে যে 1 ওয়েবার ইকুয়াল টু কত ম্যাক্সওয়েল বের করতে পারে। তাহলে সেটা খুব সহজে আমরা বের করতে পারবো। আমরা জানি এটা যে যদি ভোল্টে কনভার্ট করি, যদি তড়িৎচালক বলে আমরা দেখি 1 ভোল্ট ইকুয়াল টু 10⁸ EMU। ওকে, তড়িৎচুম্বকীয় একক হচ্ছে 10⁸ EMU। তাহলে এটা যদি দেখেন আমরা কি করছি, দেখেন E ইকুয়াল টু d∅/dt, তাই না? তার মানে d∅টাই হচ্ছে আমার তড়িৎচালক বল, অর্থাৎ যে হারে দেখেন তড়িৎচালক বল আর d∅ যে হারে পরিবর্তন হবে সেইভাবে আমার তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে এর যে ভ্যালু আর এর ভ্যালু সেম হবে। তাহলে যদি হয় তাহলে আমরা বলতে পারি কি 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। ভালো করে দেখেন, যেইভাবে আমরা ওয়েবারের সংজ্ঞাটা বললাম, কি বললাম যে প্রতি সেকেন্ডে কোনো কয়েলের মধ্যে 1 ভোল্ট তড়িৎচল বল আবিষ্ট হতে গেলে যে পরিমাণ আমার কি লাগে যে পরিমাণ চুম্বক প্রবাহ পরিবর্তন হয় তা কি বলেছিলাম কি 1 ওয়েবার। তাহলে সিজিএসে বলে একই কথা বলবো যে প্রতি সেকেন্ডে কোনো কয়েলের মধ্যে 1 EMU। সিজিএসের ক্ষেত্রে দেখে নাও, আমরা যখন সিজিএসের কথা বলবো সেখানটা হচ্ছে কি 1 EMU। ওকে, 1 EMU তড়িৎচল বল মানে আবিষ্ট করতে যে পরিমাণ চুম্বক প্রবাহের পরিবর্তন হয় তাকে বলা কি 1 ম্যাক্সওয়েল। সংজ্ঞাটা আমরা এইভাবে সাজিয়ে নেব এটাকে 1 ম্যাক্সওয়েল। ভালো করে ডিফারেন্সটা দেখে নাও, আমরা ওয়েবারের সংজ্ঞার ক্ষেত্রে কি 1 ভোল্ট ধরেছিলাম, কিন্তু যখন আমরা ম্যাক্সওয়েল সংজ্ঞা চাইবে, যখন বলে 1 ম্যাক্সওয়েল বলতে কী বোঝো, তখন বলবো কি প্রতি সেকেন্ডে কোনো কয়েলের মধ্যে 1 EMU, কারণ সিজিএসে যাচ্ছে তাই না, 1 EMU তড়িৎচল বল আবিষ্ট করতে যে পরিমাণ চুম্বক প্রবাহের পরিবর্তন হয় তাকে বলা কি 1 ম্যাক্সওয়েল। এবার আমরা জানি কি, তাহলে এখান থেকে বুঝলাম 1 ওয়েবার ইকুয়াল টু 1 ভোল্ট আমরা এখানে পেয়ে গেলাম। আর তাহলে 1 ম্যাক্সওয়েল হচ্ছে কি 1 EMU, আমরা জানি কি 1 ভোল্ট ইকুয়াল টু 10⁸ EMU, তাহলে 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তা দেখে নাও এবার আমরা কি করব, টেসলা আর গাউস, এটাকে ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ারকে বলা হয় কি বা গাউস জি। ওকে, গাউস বলা হয়। ওকে, একে গাউস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যেমন টেসলা ওর ক্ষেত্রে হয়েছিল, এর ক্ষেত্রে হচ্ছে কি গাউস। ওকে, গাউস। তাহলে চুম্বক আবেশের এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, আর সিজিএসে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার বা গাউস। এবার 1 টেসলা সমান কত গাউস হবে সেটা বের করে দেখানো। এই কনসেপ্টে একটা পুরো চেন ওয়াইজ মনে রাখো। আমরা প্রথমে কী বললাম, চুম্বক প্রবাহ তার একক দুটো আছে এসআই পদ্ধতিতে, হচ্ছে ওয়েবার, সিজিএসে ম্যাক্সওয়েল। তাহলে 1 ওয়েবার কাকে বলে সেটা বুঝলাম, 1 ম্যাক্সওয়েল কাকে বলে সেটা বুঝলাম। তাহলে ওয়েবার এবং ম্যাক্সওয়েলের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা দেখলাম। ওকে, তারপরে কি চুম্বক আবেশের দুটো একক এসআই এবং সিজিএসে। এসআই পদ্ধতি হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কোয়ার, তাকে টেসলা বলা হয়, আর সিজিএস হচ্ছে কি ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, তাকে গাউস বলা হয়। তাহলে টেসলা আর গাউসের মধ্যে সম্পর্কটা কি এটা দেখো, খুবই সহজ দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো দেখে নাও। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আসে যে টেসলা এবং গাউসের মধ্যে সম্পর্ক কী আছে, বা প্রমাণ করো 1 টেসলা ইকুয়াল 10⁴ গাউস, এটা প্রমাণ করতে দেয়। তাহলে আমরা কীভাবে প্রমাণ করতে দেখে নাও। তাহলে বলতে পারি 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, তাই না, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার।
ইকুয়াল টু 1 ওয়েবার মানে কত দেখে নাও, আমি বলতে 1 ওয়েবার বাই 1 মিটার স্কোয়ার। আচ্ছা 1 ওয়েবার সমান আমরা চাইছি কি এটাকে সিজিএসে কনভার্ট করতে, তাই না? 1 ওয়েবার মানে 10 টু পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল, ওকে, ডিভাইড বাই 1 মিটার স্কোয়ার মানে কি 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার তার স্কোয়ার, 10 টু পাওয়ার 2 হবে, ওকে, 10 টু দি পাওয়ার 2 স্কোয়ার। দেখে নাও 1 মিটার মানে 10 টু পাওয়ার 2 সেমি তার হোল স্কোয়ার হবে। তাহলে কত পাচ্ছে তার 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 10 টু পাওয়ার 2 স্কোয়ার 10 টু পাওয়ার 4। তাহলে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। তাহলে কত যেতে নাও, তাহলে বা 1 টেসলা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারকে কী বলা হয়, গাউস বলা হয়, গাউস। জি, তার দেখে না কত সহজভাবে হয়ে গেল। দেখে নাও এখানে চেয়েছে কি টেসলা ভার্সেস গাউস, ওকে, এদের মধ্যে সম্পর্ক টেসলা এবং গাউস বা চৌম্বক আবেশের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি স্থাপন বা প্রতিষ্ঠা করো। এখান থেকে কিন্তু অনেক অঙ্কের পরিবর্তনের ক্ষেত্রে কাজে আসে। অঙ্কেতে দেখবে এই চেঞ্জিংটা যে আমরা যে এককে যে পরিবর্তন করছি সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এটাকে একটা দরকার পড়ে একটা বক্স আকারে করে তার ভিতরে সব এককগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে দেবে। চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সের একক কী, এটা কাকে বলে, ওইটা কাকে বলে, চুম্বক আবেশের একক কী, এটার মধ্যে এর মধ্যে কী সম্পর্ক আছে, এইগুলো সুন্দর করে একটা লিখে রাখবে একদম, যেন এটা চোখেই পড়ে প্রথমে এইভাবে। তাই দেখে নাও, তাহলে আমরা করলাম কি 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবারকে সিজিএসে কনভার্ট করলাম ম্যাক্সওয়েলের, আর মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলাম, তারপরে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার আসলো। এর ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার মানে কি গাউস। তাহলে 10 টু পাওয়ার 8 এটা পাওয়ার, ওকে, এটা পাওয়ার আছে 10 টু দি পাওয়ার 8 বাই 10 টু পাওয়ার 4, তাহলে 10 টু পাওয়ার 4 গাউস। তাহলে 1 টেসলা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস। এখানে আর একটা আছে ছোটোখাটো, দেখে নাও এককের পরিবর্তনগুলো তোমাকে দেখতে হবে, এইগুলো এমসিকিউ কোশ্চেনে চলে আসে দেখবে। তাহলে দেখে নাও আর একটা কোশ্চেন কী হতে পারে, যে আমরা জানি কি ই ইকুয়াল টু d∅ বাই dt, তাই না? তাহলে ই এর একক কি ভোল্ট, ভি, ডিটি এর একক কি সেকেন্ড, এস, ওকে, আর d∅ এর একক কি পেলাম আমরা ওয়েবার, ডব্লিউবি, তাই না? তাহলে বলতে পারি তাহলে অতএব ভি ইকুয়াল টু ওয়েবার পার সেকেন্ড, তাহলে বা ওয়েবার ইকুয়াল টু ভোল্ট ইন্টু সেকেন্ড। ছোটোখাটো এগুলো এমসিকিউ কোশ্চেনে দিয়ে দেয় যে ভোল্ট ইন্টু সেকেন্ড কার একক, ভোল্ট ইন্টু সেকেন্ড এইটুকু দিয়ে দেবে, ভোল্ট ইন্টু সেকেন্ড কার একক। তাহলে ভোল্ট ইন্টু সেকেন্ড মানে কি ওয়েবার চুম্বক প্রবাহের একক বা আমার চুম্বক ফ্লাক্সের একক, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি আবিষ্ট তড়িৎচলক বলের জন্য বর্তনীতে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণটা কত। খুবই সহজে এটা মানে ক্যালকুলেশন করা যাবে, দেখো খুবই সহজ আছে এগুলো। এটা কি আবিষ্ট তড়িৎচালক বলের দরুন বর্তনীতে প্রবাহিত আধানের পরিমাণ, ওকে। তাহলে এখানে এন সংখ্যক আমার কয়েল আছে, ওকে, এর মধ্যে এন সংখ্যক কয়েল আছে আমি ধরলাম, আর এখানে যে তড়িৎচলক বল আবিষ্ট হয়েছে, আর ধরি ডিটি সময়ে ই পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে, ওকে, d∅, ওকে, d∅ পরিমাণ পরিবর্তন হয়েছে, দেখে নাও। তাহলে ধরি কয়েলের রোধ, ধরি কয়েলের বা কুণ্ডলীর বা এন সংখ্যক, এখানে বলতে পারি কি এন সংখ্যক কুণ্ডলীর রোধ আর, ওকে। তাহলে বলতে পারি অতএব আমরা জানি কি ই ইকুয়াল টু এন d∅ বাই ডিটি, তাই না? এটা তো আমরা জানি ই ইকুয়াল টু এন d∅ বাই ডিটি।
এবার আমরা নর্মালি জানি কি যে কোনো পরিবাহের ক্ষেত্রে যদি আর হয়, তড়িৎ প্রবাহ যদি আই থাকে এবং এই দুটোর মধ্যে তড়িৎ বিভব বা তড়িৎ চল বল ই হয়, তাহলে ই ইকুয়াল টু আমরা জানি কি আই আর, তাই না? তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বা ই ইকুয়াল টু আই স্মল আর ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। ওকে, তাহলে বা আমরা এখানে বলতে পারি আই ডিটি ইকুয়াল টু এন বাই আর ডি ফাই। ভালো করে দেখে নাও আমরা কী করলাম এখানটায়, কী করলাম এখানটায় যে আই আর, এখানে আই আর যে ই এর জায়গায় বসলাম, ই এর জায়গায় আই আর বসলাম ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, কারণ কি এন সংখ্যক কয়েল আছে আমার, আর ডি ফাই পরিমাণ হচ্ছে কি চুম্বক প্রবাহ পরিবর্তন হয়েছে ডিটি সময়। তাহলে ডিটিকে গুণ করলাম আই ডিটি, এখানে এন বাই আর করলাম ডি ফাই। এবার এখানে ইন্টিগ্রেশন করছি, এখানে 0 টু টি পর্যন্ত আর এখানে ফাই 1 টু ফাই 2 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন করলে কী পাবো দেখে নাও, আই ডিটি মানে কি আমরা দেখে নাও, আমরা জানি কি আই ইকুয়াল টু কিউ ডিটি। ওকে, আমরা যদি শুধু এইভাবে দেখি যে আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, তাহলে ডি কিউ ইকুয়াল টু আই ডিটি। টোটাল কিউ যদি বের করতে যাই তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাহলে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি এইটা। তাহলে আমরা এটা টোটাল কি এটা আই ডিটিটা কী আসলে, তাহলে ইন্টিগ্রেশন করে টোটাল চার্জ, তাহলে এর মধ্যে টোটাল কতটা চার্জ প্রবাহিত হচ্ছে, যার ফলে আমরা কারেন্টটা পাচ্ছি, যে কারেন্টটা আবিষ্ট হয়েছে, তাহলে টোটাল চার্জ কত হচ্ছে দেখো না, সেটা হচ্ছে কি কিউ ধরলাম। ওকে, তাহলে আই ডিটিকে আমি কিউ ধরলাম এন বাই আর ইন্টু ডি ফাইকে যদি আমরা করি এখানে ফাই 2 মাইনাস ফাই 1। ওকে, ফাই 2 মাইনাস ফাই 1, তাহলে আলটিমেট আমরা কী পেলাম দেখে নাও, তাহলে এখানে পেলাম কি কিউ ইকুয়াল টু ইন্টু ফাই 2 মাইনাস ফাই 1 বাই আর। তাহলে এখানে খুবই সহজে এটা বের করলাম আমরা এগুলো অ্যাকচুয়ালি চাইলাম কি এখানে যে ধরলাম এন সংখ্যক আমরা কুণ্ডলী আছে, তার মধ্যে একটা চুম্বককে যদি বা যে কোনোভাবে যদি আমি তড়িৎ চলাবলে আবিষ্ট করি, তাহলে তার জন্য তার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে কি তার মধ্যে আধানও প্রবাহিত হচ্ছে, তাহলে কত সংখ্যক আধান বা কত পরিমাণ আধান আমার প্রবাহিত হচ্ছে সেটা বের করবো। তাহলে কীভাবে দেখো আমার যে বেসিক ফর্মুলা ছিল ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এখানে আমরা নেগেটিভ সাইন নিইনি, আমরা শুধু মান নিচ্ছি এখানটায়। এন কেন দিলাম, এন সংখ্যক আছে বলে। তাহলে ই যেহেতু একটা পরিবাহী আছে, কুণ্ডলীও তো একটা পরিবাহী, তার নিজস্ব একটা রোধ থাকবে, তাহলে তার মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ই ইকুয়াল টু আই আর, তাহলে আই আর ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এবার আই ডিটি ইকুয়াল টু এন বাই আর ডি ফাই। ওকে, এবার এনও ধ্রুবক আরও ধ্রুবক, কারণ পরিবাহীর রোধ ধ্রুবক থাকে। এবার আই ডিটি মানে কি টোটাল পরিবাহীর মধ্যে কতটা চার্জ প্রবাহিত হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু টি আই ডিটি মানে হচ্ছে কি পরিবাহীর মধ্যে টোটাল কতটা পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা কিউ ধরলাম। তাহলে এন বাই আর, তার ডি ফাই যদি ইন্টিগ্রেশন করি ফাই আসবে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ফাইয়ের জায়গায় আপার লিমিট ফাই 2 মাইনাস ফাই 1, তাহলে আলটিমেট আমরা পেলাম কিউ ইকুয়াল টু এন ইন্টু ফাই 2 মাইনাস ফাই 1 বাই আর, অর্থাৎ নাম্বার অফ কয়েলস। ওকে, কত সংখ্যা মানে কয়েলের সংখ্যা ইন্টু চুম্বক প্রবাহের পরিবর্তন ডিভাইড বাই ওই পরিবাহীর রোধ যদি আমরা বসিয়ে দিই, তাহলে ওর মধ্যে বা এই কুণ্ডলীগুলোর মধ্যে কতটা আধান প্রবাহিত হচ্ছে সেটা আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এখানে খুবই সহজ ছিল। তো আজকে যেগুলো আলোচনা করলাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।